আজকের টপিক হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্ক স্থানাঙ্ক দেখেই বুঝতে পারতেছো যে আমরা হচ্ছে ভুজ আর কোটির মানটা বের করব। ভুজ আর কোটির মানকে নরমালি আমরা এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করতাম। তো এই যে পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক স্থানাঙ্কের মিনিংটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভুজ আর কোটি আমরা পাই, ভুজ আর কোটিকে এক্স আর ওয়াই এর পরিবর্তে যদি অন্য কোনো রাশি দিয়ে প্রকাশ করা যায়, ভুজ আর কোটিকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ না করে অন্য কোনো একটা রাশি বা অন্য কোনো একটা প্যারামিটার দিয়ে যদি প্রকাশ করা যায়, সেই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হয় পরামিতিক স্থানাঙ্ক। ধরো কোনো একটা বিন্দুকে আমরা এভাবে প্রকাশ করতেছি 5 sin থিটা 3 sec থিটা। তাহলে ভুজ আর কোটি যেটা, ওটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি, বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। ধরো কোনো একটা সমীকরণ এরকম আছে 3t স্কয়ার ডিভাইডেড বাই 5 প্লাস টি কমা 2 মাইনাস 5t। কোনো একটা স্থানাঙ্ককে আমরা এইভাবে প্রকাশ করতেছি, টি দিয়ে প্রকাশ করতেছি, এই জিনিসটাকে বলা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। মনে করো কোনো একটা সমীকরণ আছে এরকম 3 প্লাস 5 ল্যামডা 2 ল্যামডা মাইনাস 1। কোনো একটা স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ না করে ওই স্থানাঙ্কটাকে আমরা যে ল্যামডা দ্বারা প্রকাশ করতেছি। তো এক্স ওয়াই এর পরিবর্তে যদি অন্য কোনো রাশি দ্বারা স্থানাঙ্ককে প্রকাশ করা যায়, ওই ধরনের স্থানাঙ্ককে বলা হয় পরামিতিক স্থানাঙ্ক। আর যে রাশি দ্বারা প্রকাশ করতেছো, যে চলক দ্বারা প্রকাশ করতেছো, ওই চলকটাকে বলা হয় প্যারামিটার বা পরামিতি বলা হয়। যেমন এখানকার প্যারামিটারটা হলো থিটা, থিটা দ্বারা প্রকাশ করা হয়েছে স্থানাঙ্কটাকে। এখানকার প্যারামিটারটা হলো টি, এখানকার প্যারামিটারটা হচ্ছে ল্যামডা। কথা কি বুঝছো? আচ্ছা, এখন পরামিতিক স্থানাঙ্ক দুই ধরনের হয়। দুই ধরনের, একটা হচ্ছে ত্রিকোণমিতিক পরামিতিক স্থানাঙ্ক, একটা হচ্ছে বীজগাণিতিক পরামিতিক স্থানাঙ্ক। এই যে এই তিনটা যে এক্সাম্পল নিছি, এর মধ্যে এই প্রথমটা হচ্ছে ত্রিকোণমিতিক পরামিতিক স্থানাঙ্ক। ত্রিকোণমিতি কোনগুলা? যেগুলাতে সাইন কস ট্যান কট সেক কোসেক থাকবে। কোন একটা স্থানাঙ্ককে যদি সাইন কস ট্যান কট সেক কোসেক এই 6টা দিয়ে প্রকাশ করতে পারো, ওটাকে বলা হয় ত্রিকোণমিতিক পরামিতিক স্থানাঙ্ক। আর যদি অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারো, এই দুটা হলো বীজগাণিতিক পরামিতিক স্থানাঙ্ক। কথা কি বুঝছো? তো আমরা এখানে কোনিক্সের সবগুলার পরামিতিক স্থানাঙ্কটা দেখব আজকে। তো আমি প্রথমে আগে একটু সবার পরামিতিক স্থানাঙ্ক কি কি হয় ওটা একটু আগে বলি, তারপরে আস্তে আস্তে দেখাই দিব যে কিভাবে আসে। প্রথমে আসো আমরা পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করব। পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কোশ্চেন দুইভাবে হয়। একটা ওয়ে হচ্ছে যে পরামিতিক স্থানাঙ্ক তোমাকে দেওয়াই থাকে, পরামিতিক স্থানাঙ্ক দিয়ে তোমাকে সমীকরণ নির্ণয় করতে বলে। আর একটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্কই তোমাকে বের করতে বলে। দুইভাবে কোশ্চেন হয়, যে ডিরেক্টলি পরামিতিক স্থানাঙ্ক দিয়ে বললো এই পরামিতিক স্থানাঙ্কের রেসপেক্টিভ সমীকরণটা কি, বা তোমাকে সমীকরণ দিল, সমীকরণ দিয়ে বললো এটার পরামিতিক স্থানাঙ্ক কি। তাহলে একটু দেখো, আমি প্রথমে পরাবৃত্ত নিয়ে আলোচনা করতেছি। পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এরকম হয়, পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এরকম হয় এ টি স্কোয়ার কমা 2at। কথা বন্ধ করো। পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এরকম হয় এটি স্কোয়ার কমা 2at। নর্মালি আমরা কি জানি, পরাবৃত্তের সমীকরণে একটা চলকের পাওয়ার কি থাকে 2, আর একটা চলকের পাওয়ার কি থাকে 1। তো এই স্থানাঙ্কটাও এইভাবে আসে, একটা চলকের পাওয়ার 2 আর একটা চলকের পাওয়ার হচ্ছে 1। আসো একটু দেখি এখান থেকে কি আসে। তো এইখানে
আমি তোমাকে পরামিতিক স্থানাঙ্কটা দিয়েই দিছি, অলরেডি বলে দিছি। তোমাকে কোশ্চেন করলাম এই পরামিতিক স্থানাঙ্ক থেকে আমাকে সমীকরণ নিয়ে আসা দাও। কথা কি বুঝছো? সমীকরণ নিয়ে আসার প্রসেসটা সেম সবার জন্য। একটা ভালো করে বুঝে নেবে, এটা বন্ধ করো তো, এই এসিও দাও, তাও ওটা ফ্যান বন্ধ করো। সব ক্ষেত্রে সমীকরণ নিয়ে আসার প্রসেসটা সেম, ভালো করে দেখে নাও। সমীকরণ নিয়ে আসার প্রসেসটা হচ্ছে, এই যে স্থানাঙ্ক দেওয়া আছে, এই স্থানাঙ্ক মানে কি, এটা ভুজ আর এটা কোটি কিনা। তাহলে তুমি প্রথমে যেটা করবা, ভুজটাকে ধরে নিবা এক্স, এক্স সমান এটি স্কোয়ার, আর কোটিটাকে ধরে নিবা ওয়াই। ঠিক আছে? এই যে পরামিতিক স্থানাঙ্ক, এই পরামিতিক স্থানাঙ্ক প্যারামিটার বা পরামিতিটা হচ্ছে তোমার টি। তো তুমি যখন সমীকরণ নির্ণয়ে যাবা, সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে ওই প্যারামিটারটা তুলে দিতে হয়। প্যারামিটারটা থাকবে না, সোজা কথা। তুমি যে ওয়ে ইউজ করো না কেন, প্যারামিটারটা তুলে দিতে পারলে যেটা আসবে সেটাই সমীকরণ। তো আমরা টিটাকে তুলে দিব এখান থেকে। টিটাকে কিভাবে তুলে দেওয়া যায়? যে কোনো একটা থেকে আমরা টি এর মানটা বের করে নিব, টি এর মান বের করে নিয়ে আরেকটাতে বসায় দিব। তো মনে করো এখান থেকে যদি টি এর মান বের করে নিই y/2a, এটা ধরো আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। আমি টি এর মানটা নিয়ে এখানে বসায় দিচ্ছি। তাহলে x সমান a ইন্টু টি স্কোয়ার আছে, বলো তো টি স্কোয়ার কী হবে? y²/4a স্কোয়ার। এ আর এ স্কোয়ার কাটবে, x সমান লেখা যায় y²/4a। তাহলে y² সমান লেখা যায় 4ax। কার সমীকরণ পাইছো? পরাবৃত্তের সমীকরণ পাইছো। তাহলে এইটাকে বলা হয় y² = 4ax এর পরামিতিক স্থানাঙ্ক, একদম ফিক্সড। y² = 4ax এর পরামিতিক স্থানাঙ্ক at² 2at, এটাই সবসময় মনে রাখতে হবে। আবার একটু খেয়াল করো, আবার একটু দেখো, আমি তোমাকে আরেকটা পরামিতিক স্থানাঙ্ক দিচ্ছি, জাস্ট এটাকে আমি উল্টা করে দিচ্ছি। উল্টা করে দিলে এটা হবে 2at, at²। তোমাকে একটা পরামিতিক স্থানাঙ্ক দিয়ে দিলাম। তো এখন এই জায়গা থেকে আমাদেরকে সমীকরণে আসতে হবে। আমি যার সমীকরণে আসতে পারবো এইখান থেকে, এইটা তারই পরামিতিক স্থানাঙ্ক হবে। কথা কি বুঝছো? তাহলে আসলে সমীকরণে আসি। সমীকরণ বের করার নিয়ম কি? সমীকরণ বের করার নিয়ম হচ্ছে ভুজটাকে ধরে নিবা। চলক ছাড়া কি সমীকরণ হবে? তাহলে যখন সমীকরণ বের করতে হয় তখন চলক ধরে নিতে হয়। তাহলে x সমান ধরে নিতে হয় 2at, আর y সমান ধরে নিতে হয় at²। তো আমি সমীকরণে যাব, সমীকরণে যাওয়ার নিয়ম বলছে যে প্যারামিটারটাকে উঠায় দিতে হবে। প্যারামিটারকে এখানে, প্যারামিটার হলো টি, টিটাকে তুলে দিতে হবে। কিভাবে তুলে দিব? একটা থেকে টি এর মান বের করে নিব। এখান থেকে যদি টি এর মান বের করে দিই, টি এর মান হলো x/2a। এটা দিচ্ছি 1 নাম্বার ইকুয়েশন, এটা দিচ্ছি 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? এখন আমি এই টি এর মানটা এখানে বসায় দিব। টি এর মানটা যদি ওখানে বসায় দিই, তাহলে y সমান লেখা যায় a ইন্টু টি স্কোয়ার আছে, টি স্কোয়ারের মান হবে x² / 4a²। এই a আর a স্কোয়ার কাটবে, তাহলে y সমান থাকতেছে তোমার x² / 4a। তাহলে x² সমান কি আসতেছে? এটা কার সমীকরণ পাইলাম? পরাবৃত্তের সমীকরণ। তার মানে এটাও পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, এটাও পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এবং ফিক্সড। এই ধরনের পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক y² = 4ax এর জন্য পরামিতিক স্থানাঙ্ক at², 2at, আর x² = 4ay এর পরামিতিক স্থানাঙ্ক 2at, at²। এদের জন্য ফিক্সড। আগে এটুকু তুলে নাও, এক্সাম্পল দিচ্ছি।
তোলা শেষ? ওকে, কোশ্চেন দুই ভাবে আসে বললাম যেটা, হ্যাঁ তোলা হয়নি, তোরা সবাই বসে আছে। হয়েছে? প্রশ্ন দুই ভাবে আসে, আবারও বলি। একটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক দেওয়া থাকে, ওখান থেকে তোমাকে সমীকরণ বের করতে হয়, ওটা আগে দেখাচ্ছি। ধরো তোমাকে কোনো একটা ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে, কোনো একটা কার্ভের উপরে একটা বিন্দু আছে, ওই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে এটা দিয়ে, বলছে এইটার জন্য সমীকরণ নির্ণয় করো, এই পরামিতিক স্থানাঙ্ক থেকে সমীকরণ নির্ণয় করো। তো একটু আগে দেখাইলাম সমীকরণ নির্ণয় করার উপায় হচ্ছে এরকম, তুমি x সমান ধরে নিবা এটা আগে 5t স্কয়ার, আর y সমান ধরে নিবা এটা 3t। সমীকরণ বের করার জন্য প্যারামিটার যেটা থাকতেছে ওটা তুলে দিবা, t তুলে দিবা, তার মানে একটা থেকে t এর মান বের করে আরেকটাতে বসায় দিবা। তাহলে এখান থেকে যদি t এর মান বের করি, t এর মান হবে y/3, t এর মান আমি যদি এখানে বসাই দেই x = 5 * y/3 এর উপরে স্কয়ার, y² / 9, তাহলে y² সমান 5y² সমান তোমার লেখা যাচ্ছে 9x, বা তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, এক পাশে নিয়ে আসাও লিখতে পারো, বা এইভাবে লিখতে পারো 9/5x। কার সমীকরণ পাইলাম? পরাবৃত্তের সমীকরণ পাইছো কিনা? তার মানে এই পরামিতিক স্থানাঙ্ক স্পেসিফিকভাবে এই পরাবৃত্তের জন্য, বুঝতে পারছো? তো এটা হলো সমীকরণ বের করার ওয়ে। এটা কি বুঝছো ক্লিয়ারলি? আচ্ছা, এবার আসো যেটা হয় সেটা হচ্ছে বইয়ে যে ম্যাথগুলো আছে, বইয়ের ম্যাথগুলোতে সমীকরণ দেওয়া থাকে, সমীকরণ দিয়ে বলে এটার পরামিতিক স্থানাঙ্ক বের করো। ধরো কোশ্চেন এরকম যে y² = 32x এর পরামিতিক স্থানাঙ্ক কি? পরামিতিক স্থানাঙ্ক কি? তো এটা কি y² = 4ax আকারে নিয়ে আসা যায় না? তো এইটাকে আমরা y² = 4 * 8 * x এই আকারে নিয়ে আসলাম। এবার তুমি দেখবা কোন প্যাটার্নে পড়ে, y² = 4ax এই প্যাটার্নে পড়ে কিনা। তো y² = 4ax এর জন্য, পরামিতিক স্থানাঙ্ক কি ছিল? at², 2at। তাহলে অ্যান্সার হবে এরকম। এর মান কত এখানে বলো তো? 8t², 2at। তাহলে অ্যান্সার হবে এরকম 8t², 16t। এটা হবে এই পরাবৃত্তের জন্য পরামিতিক স্থানাঙ্ক। আবার ধরো কোশ্চেন করবে এরকম করে x² = 5y এর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। এর পরামিতিক স্থানাঙ্ক কি এটা জিজ্ঞেস করা হলো। তো তুমি আগে এটাকে প্যাটার্নে নিয়ে আসবা। এটার প্যাটার্নটা হচ্ছে এরকম, x² = 4 * 5/4 * y, x² = 4ay এরকম প্যাটার্নে নিয়ে আসলাম। তা তুমি এবার জানো যে x² = 4ay এর জন্য পরামিতিক স্থানাঙ্ক ফিক্সড। x² = 4ay এর পরামিতিক স্থানাঙ্ক হয় 2at, at²। তাহলে এর জন্য পরামিতিক স্থানাঙ্ক হবে 2at, at²। তাহলে অ্যান্সারটা হবে 5/2 * t, 5/4 t²। এটাই হচ্ছে এটার জন্য পরামিতিক স্থানাঙ্ক।
আবার তোমাকে যদি এটা দেওয়া থাকে তুমি আবার উল্টা দিকে ওই এই ইকুয়েশন বের করলে এই ইকুয়েশনটাই আসবে। কথা কি বুঝছো? এবার একটু দেখো, কোশ্চেন এভাবে থাকতে পারে, যে y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস 5 এর পরামিতিক স্থানাঙ্ক কি? এর পরামিতিক স্থানাঙ্ক কি? কোশ্চেন এরকম করে থাকলো, বুঝছো? তো তুমি এখন আগে দেখবা যে প্যাটার্ন কোনটাতে পড়ে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x নাকি এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, তাহলে এটার জন্য পরামিতিক স্থানাঙ্ক কি পড়ছো? এটি স্কোয়ার কমা 280। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা তো ফিক্স ছিল যে আমরা এটাকে ধরে নিতাম ক্যাপিটাল ওয়াই, তার উপরে স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 2 ইন্টু এটাকে ধরে নিতাম ক্যাপিটাল এক্স। তা তুমি যে বলতেছো পরামিতিক স্থানাঙ্ক, ওটা তো স্থানাঙ্ক নাকি? পরামিতিক স্থানাঙ্ক এটি স্কোয়ার কমা 280 যে বললা, তার মানে কি এক্স ইকুয়াল কি এটি স্কোয়ার এরকম না, আর ওয়াই ইকুয়াল কি 280 এরকম কি না? তাহলে এবার মান বসাও, এক্স মানে কাকে ধরে নিছো? এক্স মানে হলো এক্স মাইনাস 5 ইকুয়াল এর মান কত এটার জন্য? 2t স্কোয়ার, আর ওয়াই মানে হচ্ছে ওয়াই মাইনাস 3, এটা ইকুয়াল 2 ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু টি। তাহলে এক্স এর মান আসতেছে 2t স্কোয়ার প্লাস 5, আর ওয়াই এর মান আসতেছে 4t প্লাস 3। তাহলে এই ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক হবে 2t স্কোয়ার প্লাস 5 কমা 4t প্লাস 3। পরাবৃত্তেরটা ক্লিয়ার? এবার উপবৃত্ততে আসি। তাহলে উপবৃত্ততে যাচ্ছি না, বৃত্ততে আসি। এত স্লো হইলে হয়? বুঝে বুঝে তুলতে হয়, না বুঝে তোলো দেখি একদিন। চেঞ্জ করলাম। পড়ানো তো শেষ করতে ইচ্ছা করে না, মনে হচ্ছে নেক্সট কয়েকদিন আরো পড়াই। পড়াবো তো, মনে হয় আরো কিছু পড়ানো যায়, আরো কিছু পড়ানো যায়। পড়াবো তো। ওই যে তোমরা যে খালি বলো ভাই শেষ হইতেছে না, শেষ হইতেছে না, পড়ানো তো ভালো মতো শান্তি মতো না পড়াইলে হয়? দেখো, বৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, বৃত্তের পরামিতিক স্থানাঙ্ক খেয়াল করো একটু, এদিকে খেয়াল করো। একটা পরামিতিক স্থানাঙ্ক তোমাকে এরকম করে দেওয়া আছে, এ কস থিটা এ সাইন থিটা। কোন একটা স্থানাঙ্ক এরকম করে দেওয়া আছে, তা নিশ্চয়ই পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে। কেন পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে? কারণ হচ্ছে এক্স ওয়াই বাদ দিয়ে অন্য একটা প্যারামিটার দিয়ে দেওয়া আছে। কোন প্যারামিটার দিয়ে দেওয়া আছে? থিটা। থিটা প্যারামিটার দিয়ে দেওয়া আছে, তো এটা একটা পরামিতিক স্থানাঙ্ক। আমাকে বলা হলো এখান থেকে সমীকরণ নির্ণয় করো। তো একটু খেয়াল করো, সমীকরণ নির্ণয় করার প্রসেসটা হচ্ছে এরকম। সমীকরণ নির্ণয় করার প্রসেসটা হচ্ছে এরকম। প্রথমে যে ভুজটাকে আমি ধরে নিব এক্স, এক্স ইকুয়াল ধরে নিব এ কস থিটা। আর কোটি যেটা, কোটিকে ধরে নিচ্ছি ওয়াই, ওয়াই ইকুয়াল ধরে নিচ্ছি এ সাইন থিটা। এই ক্ষেত্রতে আমরা যেটা করব, কস থিটার মান কি লেখা যায় বলো তো? কস থিটার মান লেখা যায় এক্স বাই এ, এটা দিচ্ছি 1 নাম্বার। আর সাইন থিটার মান কি লেখা যায়? ওয়াই বাই এ, এটা দিচ্ছি আমরা 2 নাম্বার ইকুয়েশন। আমি তোমাদেরকে বলছি একটা কথাই, যখন তুমি সমীকরণ বের করতে যাবা তখন প্যারামিটারটাকে তুলে দিতে হবে। প্যারামিটার কে এখানে? থিটা, থিটা তুলে দিতে হবে। তাহলে বলো তো সাইন থিটা আর কস থিটার সাথে কি কাজ করলে উঠে যায়?
বর্গ করে যোগ, বর্গ করে যোগ। তাহলে একটু দেখো, 1 এর উপরে a স্কয়ার যোগ 2 এর উপরে a স্কয়ার, তাহলে 1 এর উপরে a স্কয়ার করলে এখানে আসে cos a স্কয়ার থিটা, প্লাস 2 এর উপরে a স্কয়ার করলে বাম পক্ষে আসে sin a স্কয়ার থিটা, ইকুয়াল এখানে হয় x স্কয়ার বাই a স্কয়ার, বর্গ করো y স্কয়ার বাই a স্কয়ার, এখানে আসে 1 ইকুয়াল লসাগু হচ্ছে আমার a স্কয়ার, a স্কয়ার লসাগু হলে এখানে হয় x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এটা সমান আসে তোমার a স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার, এটা কার সমীকরণ? বৃত্তের সমীকরণ। তাহলে এই যে পরামিতিক স্থানাঙ্কটা আমরা লিখছি এটা অ্যাকচুয়ালি বৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, বৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, যেখানে পরামিতি বা থিটা, থিটাটাকে বলা হয় প্যারামিটার বা পরামিতি বলা হয় সম্ভবত। থিটাটাকে বলা হয় প্যারামিটার বা পরামিতি, এটা বুঝছো? এবার প্রশ্ন করতে পারো ভাই আপনি যে এটা ডিরেক্টলি লিখতেছেন এটা আমি কেমনে বুঝবো যে এটা থেকে এটা আসে? তো এটার হচ্ছে জিওমেট্রিক্যাল ব্যাখ্যা আছে, সেটাও দিয়ে দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কেমনে আসলো। এটা তো আপনি ডিরেক্টলি লিখলেন, লিখে আমাদেরকে বললেন এখান থেকে সমীকরণ আসে। তো এবার আসো ওইটা কেমনে আসে সেটা একটু দেখাই তোমাদেরকে। যখন বলছি তখন তো ঠিকই বলছি, ঠিকই কথা। আচ্ছা এদিকে খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত? ধরো এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে আর ব্যাসার্ধটা হচ্ছে এ, তাহলে এইটুকু হচ্ছে আমার এ, এইটুকু হচ্ছে এ, ঠিক আছে? একটু খেয়াল করো, আমি এই বৃত্তের উপরে এই জায়গায় কোনো একটা বিন্দু নিচ্ছি, মনে করো পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক মনে করো এক্স কমা ওয়াই, কার্ভের উপরে একটা বিন্দু আছে পি বিন্দু এক্স কমা ওয়াই, ওই যে বিন্দুটা, ওই বিন্দুটার স্থানাঙ্কটাকে আমি পরামিতি দিয়ে বের করতে চাই। সহজ কথা, এক্স ওয়াইকে আমি রিপ্লেস করতে চাই অন্য কিছু একটা দিয়ে। তো আমি এখানে যে প্যারামিটারটা নিছি এই প্যারামিটারটা ছিল থিটা। আবার বলি, এই এক্স ওয়াই আছে, এক্স ওয়াইয়ের মানটা আমি বের করতে চাই এক্স ওয়াই দিয়ে নয় অন্য কিছু দিয়ে। তো এটার জন্য আমি করতেছি কি, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত আমি যোগ করে দিলাম, ওই বিন্দু পর্যন্ত যোগ করে দিলাম, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হইল না? কোণটাকে আমরা বলতেছি থিটা। কথা বুঝো, কথা শোনো, কোণটাকে বলতেছি থিটা। যে থিটাটাই আমার প্যারামিটার ছিল না, এই থিটাটাকে জ্যামিতির ভাষায় থিটাটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। থিটাটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। পরে তুলবা, থিটাটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। কাকে বলে আমি একটু বলি, থিটাটা অলওয়েজ বৃত্তের রেফারেন্সে নেওয়া হয়। আর্গুমেন্ট বুঝো? সোজা কথা আর্গুমেন্ট। কোনো একটা বিন্দু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আর্গুমেন্ট বলা হয়। ওটা না, থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্গুমেন্ট এইখানে, মানে ওইখানে আর্গুমেন্ট, এখানে নাম চেঞ্জ হয়ে আসছে কি উৎকেন্দ্রিক কোণ। এই রেখাটার সাথে, এই রেখাটার সাথে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু, সহজ কথা এখানে বলা হয় অর্ধ বৃহদক্ষের সাথে, অর্ধ বৃহদক্ষ, এটাকে কি বৃহদক্ষ বলতো না বৃত্তের ক্ষেত্রে? যদিও না বৃহদক্ষ, উপবৃত্তের ক্ষেত্রে বা অধিবৃত্তের ক্ষেত্রে এটাকে কি বৃহদক্ষ বলতো না? অর্ধ বৃহদক্ষের সাথে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু, বৃত্তের উপরস্থ, সেটা উপবৃত্ত হোক অধিবৃত্ত হোক, উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক আমরা যখন বের করব তখনও বৃত্ত নিয়ে আসবো, অধিবৃত্তের ক্ষেত্রেও বৃত্ত নিয়ে আসবো। এত কমপ্লেক্স না করি, আর সংজ্ঞাটা বলি, অর্ধ বৃহদক্ষের সাথে বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে উৎকেন্দ্রিক কোণ বলে। ঠিক আছে? থিটাটা সহজ কথায় আর্গুমেন্ট, বের করবো আমরা একটু পরে, দেখো। আচ্ছা আমি চাই কি, আমি চাই এই পি বিন্দুটার স্থানাঙ্ক বের করতে। স্থানাঙ্ক তো দেওয়াই আছে, কি বের করবা? এক্স ওয়াই এর মান বের করবা, কি দিয়ে বের করবা? থিটা দিয়ে বের করবা, কারণ থিটাটাকে কি ধরে নিছো? প্যারামিটার ধরে নিছো।
আচ্ছা ওইটা যে এক্স ওয়াই ধরে নিছি আমি, ওইটা যে এক্স ওয়াই ধরে নিছি তার মানে কি আমি এইটুকু বুঝাচ্ছি না যে এই এতটুকু হচ্ছে আমার, এতটুকু উপরের টুকু এতখানি কত, এতখানি হচ্ছে আমার ওয়াই, আর এই যে এতখানি এতখানি হচ্ছে আমার সবুজ কালারের অংশটুকু কি আমার এক্স। ব্যাসার্ধটা এখান থেকে তুলে দিচ্ছি আমি, ব্যাসার্ধ আমার দরকার নাই। আমি কার কার মান বের করতে চাই, এক্স আর ওয়াই। খেয়াল করো তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাও কি ব্যাসার্ধ না, তা এটাও কি এ না, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না। সমকোণী ত্রিভুজের লম্ব অতিভুজ ভূমি তুমি সবই জানো কিনা, সবই জানলে এক্স আর ওয়াই এর মান ওখান থেকে বের করা যাবে কিনা। এবার আমাকে বলো আমি যদি ওইখান থেকে কস থিটা ইউজ করি, আমি যদি কস থিটা ইউজ করি, কস থিটা সমান কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ এক্স বাই এ, তাহলে এক্স সমান কি লেখা যায় এ কস থিটা। দেখো তো এক্স এর মানটা আমরা থিটা দিয়ে রিপ্লেস করতে পারছি কিনা, এ কস থিটা। আর আমি যদি এখান থেকে সাইন থিটার মান বের করতে চাই, ওয়াই বাই এ, তাহলে ওয়াই সমান কি লেখা যায়, ওয়াই সমান লেখা যায় এ সাইন থিটা। তাহলে এক্স ওয়াই এর মান আমি একটা প্যারামিটার দিয়ে প্রকাশ করতে পারতেছি, সেটা হচ্ছে এ কস থিটা আর হচ্ছে এ সাইন থিটা, এই প্যারামিটার দিয়ে প্রকাশ করতেছি, যেখানে থিটাটা হচ্ছে আমার প্যারামিটার, যেটাকে আমরা কোনিক্সের ভাষায় বলতেছি উৎকেন্দ্রিক কোণ। এবার কথা শোনো, কথা শেষ হয় নাই, এই শেষ, এটা বুঝছো তো কেমনে আসছে, এ কস থিটা এ সাইন থিটা কেমনে আসছে, এখান থেকে আসছে। এখন কিছু কিছু কোশ্চেনে জিজ্ঞেস করা হয় যে উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো। উৎকেন্দ্রিক কোণ মানে কার মান নির্ণয় করতে হবে, থিটার মান। তো থিটার মান যে কোনো একটা থেকে বের করা যায় না, থিটার মান কি কজ ইনভার্স এক্স বাই এ বা কি সাইন ইনভার্স ওয়াই বাই। নর্মালি যেটা করা হয় বইয়ে থিটার মান অলওয়েজ ট্যান দিয়ে বের করা হয়। তুমি ঢাল পড়ছো না, কি দিয়ে বের করা হয়, ট্যান দিয়ে বের করা হয়। তুমি হচ্ছে আর্গুমেন্ট পড়ছো না, কি দিয়ে বের করা হয়। তো আমরা অ্যাকচুয়ালি থিটার মানটা ট্যান দিয়ে বের করব, এখানকার থিটার মানটা আমরা ট্যান দিয়ে বের করব। থিটার মান ট্যান দিয়ে বের করার কারণ হচ্ছে ট্যানের মধ্যে মান কখনো মানে সব মান বের করতে, কোন বের করতে সমস্যা হয় না, কারণ ট্যানের মধ্যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান ভ্যালিড। কিন্তু সাইন বা কস দিয়ে করলে একটা লিমিটেশন আছে যে -1 থেকে +1 পর্যন্ত হতে হবে, যদিও প্রবলেম হয় না। উৎকেন্দ্রিক কোণ কাকে বলতেছো, থিটা নির্ণয়। তো তুমি ওইখান থেকে এক্স কস থিটা সমান কিছু একটা বের করছিলা, বলো তো কি বের করছিলা, কস থিটা সমান বের করছিলা এক্স বাই এ, আর সাইন থিটা সমান বের করছিলা কি ওয়াই বাই এ। তো তোমাকে বলা হয়েছে যে ট্যান দিয়ে বের করবা, ট্যান দিয়ে বের করবা, তাহলে সাইন বাই কস করলে হচ্ছে না, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান ওয়াই বাই এ বাই এক্স বাই এ আর এ কেটে যাবে, ট্যান থিটা সমান লেখা যাচ্ছে ওয়াই বাই থিটা সমান লেখা যাচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটাই হচ্ছে উৎকেন্দ্রিক কোণ। কোন চতুর্ভাগের জন্য, প্রথম চতুর্ভাগের জন্য। আর যদি অন্য চতুর্ভাগে যায়, আর্গুমেন্ট পড়ছো আশা করি, যদি বিন্দু তোমাকে বলে দেওয়া থাকবে, যেমন কোশ্চেনে এরকম করে বিন্দু বলে দেওয়া থাকে, এই যে এই বিন্দুর জন্য, এই বিন্দুর জন্য বা এই বিন্দু, বিন্দু বলে দেওয়া থাকে, তা বিন্দু দেখে তো বোঝা যায় বিন্দু কোন চতুর্ভাগে। তো যদি প্রথম চতুর্ভাগে হয়, প্রথম চতুর্ভাগের জন্য মানটা হলো থিটাই, দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস থিটা, মাইনাস পাই প্লাস থিটা, বা তুমি এটা ইউজ করতে না পাই প্লাস থিটা, এটা হলো মাইনাস থিটা বা 2 পাই মাইনাস থিটা। আর আরো আরো কথা বলো, আরো কথা বলো যে এক্স অক্ষের উপরে যদি থাকে, এই এক্স অক্ষের ধনাত্মক দিকের উপরে যদি থাকে, তাহলে থিটার মান কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যদি থাকে, থিটার মান হয় 90 ডিগ্রি। এক্স অক্ষের নেগেটিভ দিকে যদি থাকে 180 ডিগ্রি, আর এখানে যদি থাকে 270 ডিগ্রি বা -90 ডিগ্রি। নাও তুলে নাও।
উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এরকম। আচ্ছা, বৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কি দেখলাম? a cos থিটা a sin থিটা। বৃত্ত আর উপবৃত্তের পার্থক্য কোথায় ছিল? বৃত্ততে দুটাই a, x অক্ষ আর y অক্ষ থেকে সমপরিমাণ অংশ কাটে, উপবৃত্তের থেকে সমপরিমাণ অংশ কাটে। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক অ্যাকচুয়ালি এটা হয় a cos থিটা, b sin থিটা। একটু পরে দেখাচ্ছি কিভাবে আসে, আগে একটু একটা কাজ করে নিই। একটা কাজ হচ্ছে এই পরামিতিক স্থানাঙ্ক যেটা দেওয়া আছে এখান থেকে সমীকরণটা বের করে নিই, দেখি কার সমীকরণ আসে। তো সমীকরণ বের করার নিয়ম কি ছিল? x সমান ধরে নেওয়া লাগবে কি a cos থিটা, আর y সমান ধরে নেওয়া লাগবে b sin থিটা। ধরে নিলাম। তাহলে x বাই a, বলো কি লেখা যাবে? x বাই a হচ্ছে cos থিটা, y বাই b এটা হচ্ছে sin থিটা। এটা 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন কি বলা হয়েছে? যে পরামিতিক স্থানাঙ্ক থেকে সমীকরণ বের করতে গেলে পরামিতি বা প্যারামিটারটা তুলে দিতে হবে। প্যারামিটারটা কি? এখানে থিটা তুলে দেওয়ার ওয়েটা কি? cos থিটা আছে, sin থিটা আছে, বর্গ করে যোগ করে দিব। তাহলে বর্গ করে যোগ, 1 এর উপরে স্কয়ার যোগ 2 এর উপরে স্কয়ার। 1 এর উপরে স্কয়ার করলে এরকম আসে x স্কয়ার বাই a স্কয়ার যোগ 2 এর উপরে স্কয়ার করলে এরকম আসে y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল ডান পাশে আসে একটাতে cos স্কয়ার থিটা প্লাস আর একটাতে আসে তোমার sin স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, এটা ইকুয়াল cos স্কয়ার থিটা মাইনাস sin প্লাস sin স্কয়ার থিটা মানে কি 1। তো যে সমীকরণটা পাইলা এটা কার সমীকরণ? উপবৃত্তের সমীকরণ কিনা? তাহলে এইটাকে আমরা বলবো উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। এটা হচ্ছে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক a cos থিটা b sin থিটা। থিটা কি জিনিস? উৎকেন্দ্রিক কোণ, উপকেন্দ্রিক না, উৎকেন্দ্রিক কোণ। তো থিটার মানটাও বের করেই রাখি আমরা এখানে, থিটার মানটা বের করে রাখবো। তো থিটার মানটা ট্যান দিয়ে বের করতে হবে। তো তোমার সাইন আছে, তোমার কাছে কজ আছে, তো ট্যান তো হয়ে গেল। 2/1 যদি আমরা করি, 2/1 যদি আমরা করি তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল ওয়াই বাই বি, গুণ চিহ্ন যদি দেয় এটা উপরে উঠে যাবে এ বাই এক্স। তাহলে ট্যান থিটা সমান লেখা যাবে তোমার এ ওয়াই বি এক্স, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স মডুলাস অফ এ ওয়াই বি এক্স। মডুলাস চিহ্ন কেন দেওয়া হয়? কমপ্লেক্স নাম্বারে ক্লিয়ারলি ব্যাখ্যা করা আছে, কমপ্লেক্স নাম্বার যখন করানো হয়েছে। তো এটাই হচ্ছে উৎকেন্দ্রিক কোণ। উৎকেন্দ্রিক কোণ বের করার সূত্র হচ্ছে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স এ ওয়াই বাই বি এক্স। বুঝছো কথা? এখন আসো একটু দেখি যে এটার জিওমেট্রিক্যাল প্রসেসটাকে, এটা আসলো কিভাবে, এ কস থিটা বি সাইন থিটা কিভাবে আসলো ওটা একটু দেখা যাক। উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্কটা কিভাবে আসলো? উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক মনে করো তুমি জানো না, কি জানো না? উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্কটা তুমি জানো না, তুমি এখন নির্ণয় করতেছো। তা আমি ধরে নিচ্ছি উপবৃত্তের সমীকরণ এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল 1। এটা উপবৃত্তের সমীকরণ। এই সমীকরণের জন্য আমরা পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করব। ঠিক আছে? তো সমীকরণটা ধরো এ বড়, ধরো এ বড়। এ বড় হলে উপবৃত্তের ক্ষেত্রে আমরা চিত্রটা এক্স অক্ষ বরাবর বড় আঁকাই, এক্স অক্ষ বরাবর বড় আঁকাই এটা। ঠিক আছে? এটা উপবৃত্ত। এটার উপরস্থ কোনো একটা বিন্দুর, উপবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক বের করব। পরামিতিক স্থানাঙ্ক বের করার জন্য এগুলার জন্য রেফারেন্স হিসেবে অলওয়েজ বৃত্তকে নেওয়া হয়, কারণ উৎকেন্দ্রিক কোণ বৃত্তের রেফারেন্সে বের হয়। তো এখানে খেয়াল করো এই যে এটার পরিমাণ কত, পুরোটা 2a না, এই অর্ধেক কত a। পরামিতিক স্থানাঙ্ক বের করার জন্য এই a পরিমাণ ব্যাসার্ধ নিয়ে প্রথমে আগে একটা বৃত্ত আঁকা হয়।
এ পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকা হয়। এখানে খেয়াল করো, এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে এ, এতখানি হচ্ছে এ। এ পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকা হইল। এ কি জিনিস? অর্ধ বৃহদক্ষ, বৃহদক্ষ 2a, অর্ধ বৃহদক্ষের পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকা হইল। কার পরামিতিক স্থানাঙ্ক বের করতে চাও? উপবৃত্তের। তো আমি ধরে নিচ্ছি উপবৃত্তের উপরস্থ এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম হলো পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক এখন আমরা জানি এক্স কমা ওয়াই। পরামিতিক স্থানাঙ্ক মানে স্থানাঙ্কটাকে এক্স ওয়াই এর পরিবর্তে অন্য কিছু দিয়ে প্রকাশ করা। তো এই এক্স কমা ওয়াই বলতে আমরা বুঝি, এক্স কমা ওয়াই বলতে আমরা বুঝি যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা তো এ নাকি নাই, মনে করো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এক্স, আর উপরের দিকে যতখানি আমি উঠছি এতখানি হচ্ছে আমার, এতটুকু হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে? এখন উৎকেন্দ্রিক কোণ অলওয়েজ বৃত্তের রেফারেন্সে তৈরি হয়। এই অর্ধ বৃহদক্ষের সাথে বৃত্তের উপরস্থ বিন্দুটা যে কোণ করবে সেটার থেকে উৎকেন্দ্রিক কোণ তৈরি হয়, থিটাটা ওখান থেকে আসে। যদিও আমরা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক বের করতেছি, একটা ভালো জিনিস শুনে নাও, এটা কনফিউশন যেন করো না। এটা মনে করো যোগ করে দিলাম, এখানে যে কোণটা উৎপন্ন হইতেছে এটাকে উৎকেন্দ্রিক কোণ বলে না। উৎকেন্দ্রিক কোণ বৃত্ত থেকে তৈরি হয়। এখানে খেয়াল করো, আমরা যেটা করব, এই যে রেখাটা আঁকছি এই রেখাটাকে পিছনের দিকে বর্ধিত করব, উপরের দিকে বর্ধিত করলাম। বর্ধিত করলে বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করছে না এখানে। এখন এই কেন্দ্রের সাথে ওই বিন্দুটা আমি যোগ করে দিতে চাই। ওয়াই কিন্তু পুরোটা না, আমি বর্ধিত করছি এতখানি, বর্ধিত অঞ্চলটা এতখানি, ওয়াই কিন্তু জাস্ট এইটুকু, বুঝো কিন্তু। আচ্ছা, তো এই যে অর্ধ বৃহদক্ষ এটার সাথে বৃত্তের সাথে যে কোণটা তৈরি হয়েছে, বৃত্তের সাথে যে কোণটা তৈরি হয়েছে এটাকে আমরা বলি উৎকেন্দ্রিক কোণ, যেটার নাম হলো থিটা। আচ্ছা, এতখানি কি বৃত্তের ব্যাসার্ধ ছিল না এ? আচ্ছা, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাও কি বৃত্তের ব্যাসার্ধ না? এই পুরাটাও কি ইয়ে না? আমি কি চাই? আমি চাই হলো এক্স আর ওয়াই এর মান অন্য কিছু দিয়ে বের করা, যেখানে প্যারামিটারটা নেওয়া হয়েছে থিটা, থিটা দিয়ে বের করব। এখন তুমি খেয়াল করো তো, সমকোণী ত্রিভুজের জানো কি কি তুমি? অতিভুজ জানো, আর কি জানো? ভূমি জানো। লম্ব কি জানো? লম্ব কিন্তু জানো না। লম্ব জানো না মানে সাইন বের করতেছি না আমরা। যেহেতু আমি জানি ভূমি অতিভুজ, ভূমি আর অতিভুজ জানা থাকলে আমরা কসকে নিয়ে আসি। তো বলো কস থিটা সমান কি লেখা যায়? এক্স বাই, তাহলে এক্স সমান কি লেখা যায়? এক্স সমান লেখা যায় এ কস থিটা। যায়, এক্স এর মান পাইছো, আর ওয়াই এর মান দরকার। ওয়াই এর মান বলো তো কি আসবে? বি সাইন থিটা আসবে। আচ্ছা, কিভাবে আসবে সেটা একটু দেখি। ওয়াই কিন্তু এতটুকু, এখন ওয়াই এর মান বের করার জন্য এই চিত্রের আমার কোনো দরকার নাই। তুমি আমাকে বলো তো, এই যে এক্স, এক্স যে ভুজ সেটা কি এই বিন্দুটা কিনা? এই বিন্দুর ভুজ কিনা? তাহলে এই বিন্দুটা কি উপবৃত্তের উপরে অবস্থিত কিনা? তাহলে এই বিন্দু দিয়ে উপবৃত্তের সমীকরণটা স্যাটিসফাই করবে কিনা? তাহলে এক্স এর মান কি বের করছো? এ কস থিটা। আসো এখানে বসাই, এক্স এর মান এ কস থিটা, এ কস থিটা এর উপরে এ স্কয়ার, তাহলে কি হবে? এ স্কয়ার cos a স্কয়ার থিটা ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই ইকুয়াল 1। a স্কয়ার আর a স্কয়ার কাটবে, y স্কয়ার বাই b স্কয়ার সমান কি লেখা যাচ্ছে বলো? 1 মাইনাস cos a স্কয়ার থিটা মানে কি? তাহলে y স্কয়ার বাই b স্কয়ার সমান লেখা যায় sin a স্কয়ার থিটা, যায় কিনা? তাহলে y স্কয়ার সমান কি লেখা যায়? b স্কয়ার sin a স্কয়ার থিটা। একটু y এর মান বের করো তো। y এর মান হচ্ছে কোন কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে না? তাহলে প্লাস চিহ্ন হবে। y এর মান কি হবে? b sin থিটা। দেখো তো x আর y এর মানকে তুমি অন্য একটা প্যারামিটার থিটা দ্বারা রিপ্লেস করতে পারছো কিনা? a cos থিটা আর হলো b sin থিটা, এটা অ্যানসার। তুলে নাও। না,
ওকে, দেখো একটু, তোমাকে একটা পরামিতিক স্থানাঙ্ক দেওয়া হলো, পরামিতিক স্থানাঙ্ক হলো a sec থিটা b tan থিটা, a sec থিটা b tan থিটা। এখান থেকে আমি সমীকরণে যাইতে চাই, সমীকরণে যাওয়ার ওয়ে বলো। x সমান হচ্ছে a sec থিটা আর y সমান b tan থিটা। x বাই a সমান sec থিটা আর y বাই b সমান tan থিটা। তো কি বলছি, প্যারামিটারটা তুলে দিতে হবে সমীকরণের জন্য নাকি? সেক আর tan এর সাথে কি এমন কাজ করলে 1 হয়? বর্গ করে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তার মানে আমার বর্গ করতে হবে, বর্গ করে বিয়োগ করতে হবে। বর্গ যদি করি তাহলে এখানে আসতেছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল, এই পাশে আসতেছে sec স্কয়ার থিটা মাইনাস এখানে আসতেছে tan স্কয়ার থিটা। তাহলে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এর মান কত? কার সমীকরণ আসলো? এটা অধিবৃত্তের সমীকরণ যেহেতু আসলো, এটাকে আমরা বলবো অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। থিটাটাকে কি বলা হয়? উৎকেন্দ্রিক কোণ। তাহলে তোমাকে যদি বলে উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করে, উৎকেন্দ্রিক কোণ কি দিয়ে বের করতে হয়? ট্যান দিয়ে। তাই এখান থেকে ট্যান দিয়ে তো ডিরেক্টলি বের করা যায়। বলো তো থিটার সমান কি লেখা যাবে? ট্যান ইনভার্স একটা মডুলাস দিবা এখানে, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু চতুর্ভাগ চেঞ্জ করলে আলাদা চতুর্ভাগের সূত্র দিতে হবে আর্গুমেন্টের মতো। সেটা উপবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, বৃত্ত বলো, চতুর্ভাগ চেঞ্জ করলে সেটা সূত্র দিতে হবে আলাদা করে। এটা প্রথম চতুর্ভাগের জন্য y বাই b। আচ্ছা, অধিবৃত্তের সমীকরণ কয়টা ছিল? একটা x স্কয়ারের সামনে প্লাস থাকতো, একটা y স্কয়ারের সামনে প্লাস থাকতো। এটা কোনটা পাইলা? তাহলে আমাকে একটু এটার জন্য a tan থিটা আর b sec থিটা, এটার জন্য একটু সমীকরণটা নিয়ে এসে দাও তো। সমীকরণ আর থিটার মানটা নিয়ে এসে দাও। এটার জন্য সমীকরণ আর থিটার মান কি হবে? আসছে কি আসে? y স্কয়ার বাই, আসে এরকম y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল 1, আসে কিনা? তাহলে এই ধরনের অধিবৃত্ত যদি হয় তার পরামিতিক স্থানাঙ্ক হবে এটা, বুঝছো? আর যেখানে থিটা যদি বের করো tan ইনভার্স x বাই a আসে না নাকি? থিটার মান আসবে tan ইনভার্স x বাই a। এটা হলো এই ধরনের অধিবৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক এবং উৎকেন্দ্রিক কোণ। ঠিক আছে, এখন এটা আসে কিভাবে? একটা দেখাই, ওটা দেখাই। এটা কোনটা? ভালোটা না? এক্স স্কয়ারের সামনে প্লাস আছে নাই, ওটা পরাবৃত্তের উৎকেন্দ্রিক কোণ নাই কেন? পরাবৃত্তের যে পরামিতিক স্থানাঙ্ক বের করছি ওটা কি ত্রিকোণমিতিক পরামিতিক স্থানাঙ্ক না বীজগাণিতিক? ওই জন্য ওখানে থিটা নাই। আচ্ছা, তো অধিবৃত্তের
পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করব, মাঝে মাঝে ভুলে যাই। আমার এক ফ্রেন্ড ছিল বুঝছো, নাম হচ্ছে অভিজিৎ, এই যে কয়দিন আগে বিয়ে খেয়ে আসলাম ঢাকায় ওর। তো ও হচ্ছে মানে আমার রুমমেট ছিল হলে। এখন ও হচ্ছে ঘুম থেকে উঠতো, ওঠার পরে আধা ঘন্টা কিছু মনে করতে পারতো না। এখন মনে করো আমরা হলো 4 বছর একসাথে থাকি, ও মনে করো 4 বছর পরেও গিয়ে এরকম কোন একটা কথা বলতে গেলে মাঝখান জিজ্ঞেস করে তোর নাম জানো কি, তোর নাম জানো কি। 4 বছর একসাথে থাকার পরে এরকম করে জিজ্ঞেস করতে তোর নাম জানো কি। তো এটা হচ্ছে অধিবৃত্ত। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, বুঝছো? তো এই অধিবৃত্তের আমরা পরামিতিক স্থানাঙ্ক বের করতে চাই। তো পরামিতিক স্থানাঙ্ক বের করার জন্য এই যে অর্ধবৃহদক্ষ যতখানি আছে, পুরোটা তো 2a না, এই এ পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা একটা সার্কেল আঁকবো। এ পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকছি। এখন খেয়াল করো অধিবৃত্তের ক্ষেত্রে যেটা হয়, অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু নিচ্ছি। অধিবৃত্তের উপরস্থ এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক মনে করো পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক x, y, ঠিক আছে কথা? এই এক্স ওয়াই এর স্থানাঙ্ক আমি বের করতে চাই এক্স ওয়াই দিয়ে নয়, অন্য কিছু দিয়ে। তুমি এইখানকার এক্স ওয়াই বলতে কি বুঝো? এখানকার এক্স ওয়াই বলতে কি বুঝায় না যে এখান থেকে এই পর্যন্ত আমার এক্স, এখানকার এই পর্যন্ত এক্স কিনা, এই পর্যন্ত হচ্ছে আমার এক্স, আর উপরের দিকে যতখানি উঠছে এটা হচ্ছে আমার ওয়াই, এটা কিনা এরকম। এখন আমাকে বলো আমরা যে থিটাটা ইউজ করি ওই থিটা কিন্তু বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুতে নিচ্ছিলাম না, থিটা কোণ যেটা। তো করতে হবে কি, এই যে এই বিন্দু থেকে আমরা বৃত্তের উপরে একটা স্পর্শক আঁকাবো। বৃত্তের উপরে এখানে একটা স্পর্শক আঁকাইলাম। স্পর্শক আঁকাইলে স্পর্শক তো বৃত্তকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে নাকি, সরি ছেদ কেন করবে, স্পর্শ করবে। এখান থেকে যদি বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকাই তাহলে একটা বিন্দুতে স্পর্শ করবে। তাহলে এইটা হচ্ছে আমার অর্ধবৃহদক্ষ। এই অর্ধবৃহদক্ষ আর কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত যে রেখা আঁকা যায় এদের মধ্যবর্তী যে কোণ, এই কোণটাই হবে থিটা। বুঝছো কথা? তাহলে এইটা যে একটা সমকোণী, আচ্ছা আরেকটা কথা বলো তো, এইটুকু এ ছিল না অর্ধবৃহদক্ষ, এইটুকু কি এ হবে না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এ হবে কিনা? সমকোণী ত্রিভুজ বলতেছিলাম না, সমকোণী ত্রিভুজ কিনা, সমকোণী ত্রিভুজ কিনা বুঝা নয় সমকোণী ত্রিভুজ কেন? এই যে খেয়াল করো, সহজভাবে দেখো, বৃত্তের কেন্দ্র কততে ছিল? এটা 0, 0-তে ছিল। বৃত্তের কেন্দ্র 0, 0-তে, তুমি যে কোনো জায়গায় একটা স্পর্শক আঁকো, যে কোনো জায়গায় স্পর্শক আঁকো, কেন্দ্র থেকে এটা যোগ করে দিলে এখানকার উপর এটা লম্ব হবে না? লম্ব হবে কিনা? তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয়, এখানে যে এখানে সমকোণটা উৎপন্ন করছে, সমকোণের বিপরীত বাহু যেটা, এই সাদা কালারের বাহু যেটা, এটা কি? অতিভুজ। এটা যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা, এটা কি হবে? লম্ব। লম্বের মান কিন্তু আমরা জানি না। আমি জানি কি এটা অতিভুজ না? অতিভুজ কত? আর এটা কি? ভূমি। লম্ব কই? এটা অতিভুজ। অতিভুজ আর কি? ভূমি। অতিভুজ আর ভূমিকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা যায়? সেক থিটা বা কস থিটা কিনা? তাহলে আমি যদি সেক থিটা নেই, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? এক্স, ভূমি কত? তাহলে একটু বলবা এক্স সমান কি লেখা যায়? এক্স সমান লেখা যায় এ, লেখা যায় এক্স সমান লেখা যায় এ সেক থিটা। এক্স এর মান পাইছো, ওয়াই এর মান লাগবে, কিভাবে পাবা? এক্স এর মান আমি সমীকরণে বসাবো। এক্স এর মান যদি এখানে বসাই, এক্স স্কয়ার মানে কি? এ স্কয়ার সেক স্কয়ার থিটা ডিভাইডেড বাই নিচে কি হবে? এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1।
cos থিটা নেওয়া যায়, cos থিটা নিলে পরেরটা যেটা আসবে ওটা কমপ্লেক্স হয়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা, a স্কয়ার আর a স্কয়ার কাটা যাবে, এখানে থাকলো কি sec স্কয়ার থিটা, থাকলো কি না? 1টাকে এই পাশে নিয়ে আসো তো, ইকুয়াল কি লেখা যায় y স্কয়ার বাই sec স্কয়ার থিটা মাইনাস 1 কি লেখা যায় tan স্কয়ার থিটা সমান y স্কয়ার বাই y স্কয়ার সমান কি লেখা যায় b স্কয়ার tan স্কয়ার থিটা, আর y সমান লেখা যায় b tan থিটা। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক পাইলা x এর মান পাইছো কি a sec থিটা, আর y এর মান কি পাইছো b tan থিটা। বুঝছে? বীজগাণিতিক পরামিতিক স্থানাঙ্ক, ওই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, এগুলাকে আমরা যদি বীজগাণিতিক কোনো একটা রাশি দ্বারা রিপ্লেস করে দিতে পারি তাহলে ওটাকেই বীজগাণিতিক পরামিতিক স্থানাঙ্ক বলবা। এখন কিভাবে রিপ্লেস করা হবে একটু শোনো এদিকে। আমরা আমরা সাইন 2 থিটার এরকম সূত্র পড়ছিলাম না, দেখো তো সাইন 2 থিটার এরকম সূত্র পড়ছিলাম কিনা, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা পড়ছিলাম কিনা? আচ্ছা, এখানে আমি 2 তুলে দিতে চাই, মানে এখানে কোণ যেটা হয় এখানে কোণ তার অর্ধেক হয় কিনা। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখান থেকে আমাকে বলো তো সাইন থিটার সূত্র কি? 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 লেখা যায়। cos থিটার সূত্র আমরা পড়তাম এরকম 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, আর কি tan থিটা, tan থিটার সূত্র পড়তাম আমরা এরকম 2 tan থিটা বাই 2 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। আশা করি ভুলে গেছো। হ্যাঁ, তো এইগুলা একটু দেখো, এইখানকার এটা হলো ত্রিকোণমিতিক রাশি, ঠিক আছে? ত্রিকোণমিতিক রাশি, ত্রিকোণমিতিক রাশিটাকে আমি রিপ্লেস করব বীজগণিতে। কিভাবে রিপ্লেস করব? আমি এই যে প্রত্যেকটার মধ্যে tan থিটা বাই 2 আছে না, tan থিটা বাই 2 কে আমি কিছু একটা ধরে নিই, ধরো টি, এক্স ওয়াই ধরা যাবে না, তো এক্স ওয়াই ধরা যাবে না, একটা প্যারামিটার ধরে নিলাম টি, tan থিটা বাই 2। তাহলে আমাকে একটু বলবা এখানে যে ধরে নেওয়ার পরে সাইন থিটা সমান কি লেখা যায় 2t বাই 1 প্লাস cos থিটা সমান কি লেখা যায় 1 মাইনাস টি স্কয়ার বাই 1 প্লাস টি স্কয়ার, আর tan থিটা সমান 2t বাই 1 মাইনাস টি স্কয়ার। আমরা আগের যে পরামিতিক স্থানাঙ্কগুলো আসছে ওই পরামিতিক স্থানাঙ্কগুলোকে এটা দ্বারা রিপ্লেস করে দিব। একটু দেখো, সাইন থিটার জায়গায় বসাবো 2t বাই 1 প্লাস টি স্কয়ার, tan থিটার জায়গায় বসাবো 2t বাই 1 মাইনাস টি স্কয়ার, cos থিটার জায়গায় এটা। একটু খেয়াল করো, আমি শেষ করে দিই। এটা ছিল না বৃত্ত, বৃত্তের ক্ষেত্রে তুমি ত্রিকোণমিতিক যে পরামিতিক স্থানাঙ্ক সেটা কি এটা পাইছিলা না, a cos থিটা a, এটা ছিল ত্রিকোণমিতিক পরামিতিক স্থানাঙ্ক। এখান থেকে বীজগাণিতিক পরামিতিক স্থানাঙ্কটা এরকম হবে a ইন্টু cos থিটার মান আমরা লিখতে পারি 1 মাইনাস টি স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কয়ার, a ইন্টু সাইন থিটার মান 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কয়ার, এটাই বীজগাণিতিক পরামিতিক স্থানাঙ্ক। এবার আসো উপবৃত্তের জন্য ত্রিকোণমিতিক পরামিতিক স্থানাঙ্ক ছিল a cos থিটা b sin থিটা। তাহলে বীজগাণিতিক পরামিতিক স্থানাঙ্ক হবে a ইন্টু cos থিটার মান 1 মাইনাস টি স্কয়ার ডিভাইডেড বাই, আগেরটাতে কি ভুল করছিলাম নাকি, b
বি ইন্টু 2t ডিভাইডেড বাই, এটা হলো বীজগাণিতিক পরামিতিক স্থানাঙ্ক। আর অধিবৃত্তের ক্ষেত্রে আমরা দুটা দেখছি, অধিবৃত্তের ক্ষেত্রে দুটা দেখছি, একটা হলো a sec থিটা, b tan থিটা, এটা একটা ছিল, আর একটা পরামিতিক স্থানাঙ্ক ছিল a tan থিটা, b sec থিটা, এটা একটা ছিল। রিপ্লেস করে দিচ্ছি a ইন্টু, বলো তো cos থিটা কি ছিল? 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার, তাহলে sec জাস্ট উল্টে দিলে হয়ে যাবে 1 প্লাস t স্কয়ার বাই 1 মাইনাস t স্কয়ার। tan থিটা ছিল 2t ডিভাইডেড বাই 1 মাইনাস t স্কয়ার, a ইন্টু 2t বাই 1 মাইনাস t স্কয়ার